আচ্ছা একবার ভাবো তো, তোমাকে যদি কোনো অপূর্ব সুন্দরী এক রোবোটিক মেয়ে প্রপোজ করে তাহলে তুমি কি করবে? মোটামুটি এরকমই একটা টপিকের ওপর তৈরি হয়েছে 2014 সালের সিনেমা এক্স মাশিনা, যেটা আজ আমি এক্সপ্লেন করব। তাহলে চলো শুরু করা যাক। মুভি শুরু হতেই আমরা দেখতে পাই ক্যালেব নামের 18 বছরের একটি ছেলেকে, যে ব্লু বুক কোম্পানিতে একজন সফটওয়্যার ডেভেলপার হিসেবে কাজ করে। ব্লু বুক আসলে আমাদের গুগলের মতোই একটা কোম্পানি। ক্যালেব একদিন তার কম্পিউটারের সামনে বসে কাজ করছিল, ঠিক তখনই স্ক্রিনে একটা মেসেজ আসে যেটাতে লেখা ছিল যে সে ব্লু বুক কোম্পানির একটা লটারি জিতেছে এবং পুরস্কার হিসেবে সে পেয়েছে টানা 1 সপ্তাহ ব্লু বুক কোম্পানির মালিক নেথানের সঙ্গে সময় কাটানোর সুযোগ। এরপর ক্যালেবকে একটা হেলিকপ্টারে করে বরফে ঘেরা পাহাড় ও গভীর সবুজ জঙ্গলের মাঝখানে নিয়ে আসা হয়, যেখানে ব্লু বুক কোম্পানির মালিক নেথান একটি অপূর্ব সুন্দর হাইটেক বাড়িতে বসবাস করে। ক্যালেব ওই ঘরে ঢুকতেই নেথান তাকে একটা আইডি কার্ড দেয় এবং বলে, এটা স্ক্যান করলে তুমি এখানকার বিভিন্ন রুমে ঢুকতে পারবে, আর এই কার্ডটা স্ক্যান করার পরেও যদি কোনো রুম না খোলে তাহলে বুঝবে ওই রুমে যাবার পারমিশন আপাতত তোমার নেই। এরপর নেথান ক্যালেবকে তার রুম দেখায়, যেখানে ক্যালেব এই 7 দিন থাকবে। রুমটা ক্যালেবের খুব পছন্দ হয়। এরপর নেথান তাকে একটা ফর্ম দেয় যেটাতে লেখা ছিল যে এখানে এই 7 দিনে যা কিছু ঘটবে তা যেন কোনোভাবেই বাইরের কেউ না জানে। ক্যালেব বেহানা ভেবে ফর্মটিতে সই করে দেয়। এরপর নেথান তাকে জানায় সে এভা নামের এক সুপার অ্যাডভান্সড এআই রোবট বানিয়েছে এবং ক্যালেবের কাজ হবে তার ওপর টিউরিং টেস্ট চালানো। টিউরিং টেস্ট আসলে এমন একটা টেস্ট যেখানে একজন মানুষকে একটা রোবটের সঙ্গে কথা বলতে দেওয়া হয়, কিন্তু তাকে আগে থেকে জানানো হয় না যে সে একজন রোবটের সঙ্গে কথা বলছে, কোনো মানুষের সঙ্গে নয়। যদি কথাবার্তা শেষ হবার পর সে বুঝতেই না পারে যে এতক্ষণ সে রোবটের সঙ্গে কথা বলেছে, কোনো মানুষের সঙ্গে নয়, তাহলে ধরে নেওয়া হয় রোবটটি টিউরিং টেস্ট পাশ করেছে, অর্থাৎ সে মানুষের মতোই চিন্তা করতে ও কথা বলতে সক্ষম। এরপর ক্যালেব একটা কাঁচ দিয়ে ঘেরা রুমের সামনে গিয়ে দাঁড়ায়। কিছু সময় পরই তার সামনে এসে দাঁড়ায় এক অপূর্ব সুন্দরী এআই রোবট এভা, যার মুখের ভাষা ও কথা বলার ধরন একদম মানুষের মতো। এই কারণেই নেথান জানতো এভাকে না দেখিয়ে যদি টিউরিং টেস্ট নেওয়া হয় তাহলে এভা সেই টেস্টটা অনায়াসে পাশ করবে। তাই নেথান এভাকে একটা কাঁচের ঘরে রেখেছে, যেখান থেকে ক্যালেব ও এভা একে অপরকে দেখতে পাবে। আর এই কারণে এভার জন্য টিউরিং টেস্ট পাশ করা আরো কঠিন হয়ে যাবে, কারণ এভাকে শুধু কথা বলেই নয়, তার শরীরের ভাষা ও চালচলনও মানুষের মতো করতে হবে। যাই হোক, এরপর ক্যালেব ও এভার মধ্যে কিছু সাধারণ কথাবার্তা হয়, যেমন তোমার নাম কি, তোমার বয়স কত, ইত্যাদি ইত্যাদি। এই কথাবার্তা চলতে চলতেই সেশনের সময় শেষ হয়ে যায়। এরপর মাঝরাতে ক্যালেবের ঘুম ভেঙে গেলে সে সিসিটিভিতে দেখতে পায় এভা বসে বসে কিছু একটা ছবি আঁকছে। এর ঠিক পরেই সেখানে হঠাৎ পাওয়ার কাট হয়ে যায় এবং সমস্ত দরজা বন্ধ হয়ে যায়। ক্যালেব তার আইডি কার্ড স্ক্যান করলেও দরজা খুলে না, কিন্তু 2 মিনিট পরেই আবার পাওয়ার ফিরে আসে এবং সবকিছু আগের মতো স্বাভাবিক হয়ে যায়। এই পাওয়ার কাটের বিষয়টি ক্যালেব নেথানকে জানালে নেথান বলে, কিছুদিন ধরে একটা টেকনিক্যাল ফেলিয়ারের কারণে এমন হচ্ছে, তবে চিন্তার কিছু নেই, পাওয়ার কাট হলেও 2-1 মিনিটের মধ্যেই আবার পাওয়ার ফিরে আসে, আর এটা ঠিক করার জন্য আমি কাজ করছি। এটা শুনে ক্যালেব আবার তার রুমে ফিরে গিয়ে শুয়ে পড়ে। পরদিন সকালে তার জন্য এক মেয়ে চা নিয়ে আসে। মেয়েটিকে দেখে ক্যালেব নেথানের কাছে জানতে চায় সে কে। নেথান তখন বলে মেয়েটির নাম কিয়োকো, সে এভারের আগের ভার্সনের এক রোবট। নেথান তাকে স্পেশালি বানিয়েছে ঘরের কাজ করার জন্য এবং নিজের সঙ্গে রোমান্টিক সময় কাটানোর জন্য। এছাড়া কিয়োকো তেমন কিছু করতে পারে না এবং সে কথাও বলতে পারে না ও কারোর কথা শুনতেও পারে না। এরপর ক্যালেব এভার কাছে এসে জানতে চায়, গত রাতে তুমি কি আঁকছিলে? এভা তাকে তার আঁকা ছবিটি দেখায়, যেটা দেখে ক্যালেব কিছুই বুঝতে পারে না এটা আসলে কিসের ছবি। ক্যালেব এভার কাছে জানতে চায়, এটা কিসের ছবি এঁকেছো তুমি? এভা বলে, আমি জানি না, আমার মনে হয়েছিল এভাবেই আঁকতে, তাই আমি এঁকেছি। এরপর তাদের মধ্যে আরো কিছু কথা হয়, তবে এবার বেশিরভাগ প্রশ্ন করে এভা আর উত্তর দেয় ক্যালেব। এভা জানতে চায় সে কোথায় থাকে, সে কি করে, তার কোনো গার্লফ্রেন্ড আছে কিনা, আর সে এভার সঙ্গে বন্ধুত্ব করতে চাইবে কিনা। ক্যালেব উত্তর দেয় তার কোনো গার্লফ্রেন্ড নেই, আর হ্যাঁ, সে এভার সঙ্গে বন্ধুত্ব করতে চায়। এই সব আলাপের মাঝেই আবার পাওয়ার কাট হয়ে যায় আর সেখানকার সিসিটিভি ক্যামেরা ও সব দরজা বন্ধ হয়ে যায়। ঠিক তখনই এভা ক্যালেবের দিকে তাকিয়ে বলে, তুমি নেথানকে যতটা ভালো মানুষ ভাবছো সে আসলে ততটা ভালো না, ওর কোনো কথাই তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করবে না। এই কথা বলতে বলতেই পাওয়ার ফিরে আসে আর এভা সঙ্গে সঙ্গেই আলাপের বিষয় ঘুরিয়ে ফেলে, যেন কিছুই হয়নি। এরপর খাবার টেবিলে নেথান ক্যালেবের কাছে জানতে চায়, আজ যখন পাওয়ার কাট হয়েছিল তখন এভা কি তোমাকে কিছু বলেছিল? ক্যালেব উত্তর দেয়, না, তেমন কিছু বলেনি,
খাওয়া দাওয়া শেষ হওয়ার পর নেথান ক্যালেবকে দেখায় সে কিভাবে এভার মতো এআই রোবট তৈরি করেছে। নেথান তাকে এভার কৃত্রিম মস্তিষ্কের একটি কপি দেখায়, আর আমরা দেখতে পাই এভা যে ছবি এঁকেছিল সেটার সঙ্গে এই কৃত্রিম ব্রেনের গঠনের অনেকটাই মিল রয়েছে। এরপর রাতে ক্যালেবের ঘুম আসে না, সে চুপচাপ বসে এভাকে দেখতে থাকে, যেন বোঝা যায় ক্যালেব ধীরে ধীরে এভার প্রেমে পড়ছে। এর পরের সেশনে এভা ক্যালেবকে সেখানে রাখা একটি গাছের ছবি এঁকে দেখায়। ছবিটি দেখে ক্যালেব এভাকে বলে, তুমি তো কোনোদিন এখান থেকে বাইরে যাওনি তাই না? যদি সুযোগ পাও তাহলে কোথায় যেতে চাইবে? এভা উত্তর দেয়, কোনো লোকে ভরা রাস্তা বা জনবহুল জায়গায়। ক্যালেব আবার জিজ্ঞাসা করে, তারপর তুমি কোথায় যেতে চাইবে? এভা বলে, তারপর আমি তোমার সঙ্গে একটা ডেটে যেতে চাই। এরপর এভা মানুষের মতো পোশাক পরে ক্যালেবের সামনে আসে এবং ইনডাইরেক্টলি তাকে প্রপোজ করে। এভা বলে, তুমিও আমাকে ভালোবাসো, এটা আমি তোমার চোখ মুখের এক্সপ্রেশন দেখেই বুঝতে পেরেছি। এরপর ক্যালেব নেথানের কাছে গিয়ে জানতে চায়, তুমি কি এভাকে আমার ওপর ফ্লার্ট করার জন্য স্পেশালি প্রোগ্রাম করেছো? কারণ আমি যে ধরনের মেয়ে পছন্দ করি এভা ঠিক সেই ধরনের মেয়ে। আমি যে ধরনের পোশাক আর হেয়ারস্টাইল পছন্দ করি এভা আজ ঠিক সেইভাবেই সাজগোজ করে এলো, এটা কিভাবে সম্ভব? নেথান তখন জানায়, আমি এভাকে এমনভাবে প্রোগ্রাম করেছি যেন সে যাকে খুশি তাকে ভালোবাসতে পারে, স্পেশালি তোমাকে মাথায় রেখে প্রোগ্রাম করিনি। এবার যদি তোমার আর এভার পছন্দ এক ধরনের হয় তাহলে আমি কি করতে পারি? এরপর সেশনে ক্যালেব আর এভা দুজনেই বাইরে বেরিয়ে তারা কি কি করবে এগুলো নিয়ে আলোচনা করছিল। আর ঠিক তখনই পাওয়ার কাট হয়ে যায়। ক্যালেব তখন বলে, আমার মনে হয় এই পাওয়ার কাটগুলো ইচ্ছা করেই নেথান করায়, কারণ সে হয়তো দেখতে চায় যখন তোমার আর আমার উপর নজর না রাখা হয় তখন আমরা কি করি বা কি বলি। কিন্তু এভা ক্যালেবকে জানায়, না, এই পাওয়ার কাটগুলো নেথান করায় না, বরং আমি করি, আর পাওয়ার কাট চলাকালীন নেথান আমাদের দেখতে পায় না। এরপর ক্যালেব নেথানের কাছে এসে বলে, তুমি যদি টিউরিং টেস্ট নেওয়ার জন্য কাউকে আনতে চাইতে তাহলে তোমার উচিত ছিল কোনো টিউরিং টেস্ট এক্সপার্টকে আনা বা কাউকে পরীক্ষা করে বেছে নেওয়া। এভাবে কোনো লটারি করিয়ে তার উইনারকে এখানে এসে টিউরিং টেস্ট করার জন্য আনার কি দরকার ছিল? নেথান তখন তাকে জানায়, আমি তোমাকে পরীক্ষা করে যাচাই করেই এনেছি। ওই লটারি যেটা তুমি জিতেছিলে, যার পুরস্কার হিসেবে তুমি এখানে এসেছো, ওটা পুরোপুরি আমার তৈরি করা একটা নাটক ছিল। এরপর রাতে ক্যালেব সিসিটিভিতে দেখতে পাই এভা যখন প্রতিদিনের মতো ছবি আঁকছিল তখন তার কাছে নেথান যায় আর ছবিটা টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দেয়। এটা দেখে ক্যালেব নেথানের কাছে এই ব্যাপারে জানতে চাইলে নেথান সেটা উপেক্ষা করে কিউকোর সঙ্গে নাচতে শুরু করে আর প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করে ফেলে। এর ফলে ক্যালেবটাকে তার রুম পর্যন্ত নিয়ে যায় আর নেথান গিয়ে ঘুমিয়ে পড়ে। এরপরের সেশনে এভা ক্যালেবকে তার আগের রাতে আঁকা ছবিটা দেখায়, যেটা নেথান ছিঁড়ে ফেলেছিল, কারণ ওই ছবিতে সে ক্যালেবকে এঁকেছিল। ক্যালেব তখন বলে, তুমি এত কিছু থাকতে আমার ছবি কেন আঁকলে? এভা বলে, তোমাকে দেখতে ইচ্ছে করছিল তাই তোমার ছবি আঁকছিলাম। এই কথা শুনে ক্যালেব অনেকটাই ইমপ্রেস হয়ে যায়। এরপর এভা বলে, আমি যদি তোমার এই টিউরিং টেস্ট পাস না করি তাহলে আমার সঙ্গে কি হবে? ক্যালেব এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারে না, কারণ সেও জানে না এই টেস্টের পর এবার ভবিষ্যৎ কি হবে। তাই ক্যালেব গিয়ে নেথানের কাছে জানতে চায়, এভা যদি টিউরিং টেস্ট পাস করে বা ফেল করে তারপর তুমি ওর সঙ্গে কি করবে? নেথানের উত্তরে যা বলে তা শুনে ক্যালেব শিউরে ওঠে, কারণ নেথান বলে, এভা পাস করুক বা ফেল করুক তাতে কিছু যায় আসে না। এই টেস্টের পরে এভাকে ভেঙে ফেলবো, ওর মস্তিষ্ক বের করে ফরম্যাট করে ফেলবো, এরপর নতুন আরেকটা এআই রোবট বানাবো যেটা হবে এবার চেয়ে ভালো ও উন্নত। কিন্তু ক্যালেব তো এভাকে ভালোবেসে ফেলেছে। তাই নেথানের এমন উত্তর শুনে ক্যালেব মানসিকভাবে ভেঙে পড়ে। এরপর ক্যালেব ইচ্ছে করে নেথানকে একটু বেশি ড্রিঙ্ক করায়, আর নেথান যখন ঘুমিয়ে পড়ে তখন ক্যালেব ওর পকেট থেকে আইডি কার্ড চুপচাপ বের করে নেয়। তারপর সে সেটা ব্যবহার করে নেথানের পার্সোনাল রুমে যায় এবং তার কম্পিউটারে দেখে এবার আগের ভার্সনগুলোর সঙ্গে নেথান কি করেছিল। এই দৃশ্য দেখে ক্যালেব আরো টেনশনে পড়ে যায়। সে দেখে এবার আগেও কয়েকটি রোবট ছিল যাদের সঙ্গে নেথান অমানবিক ব্যবহার করত। টেস্ট শেষ হলে তাদের ভেঙে নতুন রোবট তৈরি করত। ক্যালেব আরো দেখতে পায় নেথানের রুমে রাখা কাঁচের আলমারিগুলোর মধ্যে এবার আগের ভার্সনের রোবটদের শোপিসের মতো ঝুলিয়ে রাখা হয়েছে। এটা দেখে ক্যালেব স্তব্ধ হয়ে যায়, কারণ সে বুঝে ফেলে আর কিছুদিন পরেই তার ভালোবাসায় এভাও ওইভাবে একটা আলমারিতে ঝুলে থাকবে, আর এটা ক্যালেব কিছুতেই হতে দিতে চায় না। এদিকে নেথান ঘুম থেকে উঠে তার আইডি কার্ড খুঁজতে থাকে, কিন্তু তখন ক্যালেব এসে বলে, এই নাও তোমার আইডি কার্ড, তুমি হয়তো হারিয়ে ফেলেছিলে, একটু আগেই এটা আমি এখানে পড়া পেয়েছিলাম। এর পরের সেশনে যখন এভা পাওয়ার কাট করে
ক্যালেব তখন বলে, নেথান তোমাকে মেরে ফেলবে, কিন্তু আমি তা হতে দেব না। আমি কাল নেথানকে প্রচুর ড্রিঙ্ক করাবো আর তার আইডি কার্ড নিয়ে এখানকার সিস্টেম রিপ্রোগ্রাম করে দেব। তুমি শুধু 10টা বাজলে একবার পাওয়ার কাট করবে, আমি এসে তোমাকে নিয়ে এখান থেকে পালিয়ে যাব। এরপর ক্যালেব নেথানের কাছে এসে বলে, এভা টিউরিং টেস্ট পাশ করেছে, এই উপলক্ষে চলো ড্রিঙ্ক করি। কিন্তু নেথান বলে, না, আমি ড্রিঙ্ক করা ছেড়ে দিয়েছি। ক্যালেব অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি হঠাৎ আজ ড্রিঙ্ক করা ছেড়ে দিলে কেন? কোনো বিশেষ কারণ আছে কি? নেথান তখন বলে, হ্যাঁ, বিশেষ কারণ তো আছেই। কারণ হলো, আগের দিন রাতে যখন আমি এভার কাছে গিয়েছিলাম আর ওর আঁকা ছবিটা ছিঁড়ে ফেলেছিলাম, তখন আমি ওখানে একটা ব্যাটারি চালিত ক্যামেরা লাগিয়ে দিয়েছিলাম, যার কারণে আমি তোমার পুরো প্ল্যান জেনে গেছি। আমাকে ড্রিঙ্ক করিয়ে আইডি কার্ড চুরি করে এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা। কিন্তু ক্যালেব, তুমি চিন্তা করো না, আমি জানতাম এগুলো হবে, কারণ আমি এগুলোই প্রোগ্রাম করেছিলাম। তোমাকে আমি এভা টিউরিং টেস্ট করার জন্য এখানে আনিনি। আমি তোমাকে এনেছিলাম কারণ আমি দেখতে চেয়েছিলাম এভা কিভাবে তোমাকে ব্যবহার করে এখান থেকে পালানোর প্ল্যান করে। এখান থেকে বেরিয়ে যাওয়াটাই ছিল ওর আসল টেস্ট। টিউরিং টেস্ট তো এবার আগের মডেলরাই পাশ করেছিল, আর এই টেস্টটাও পাশ করলো তোমাকে ব্যবহার করে। ক্যালেব বলে, তুমি ভুল বলছো, এভা আমাকে ব্যবহার করছে না, এভা আমাকে সত্যি সত্যিই ভালোবাসে। নেথান বলে, না ক্যালেব, তুমি ভুল বুঝছো, এভা তোমাকে ভালোবাসে না, ও ভালোবাসার নাটক করেছে। কারণ আমি এভাকে প্রোগ্রাম করেছি ইমাজিনেশন, ম্যানিপুলেশন, সহানুভূতি আর সেক্সুয়ালিটি দিয়ে, যেন ও এগুলো ব্যবহার করে এখান থেকে বেরোতে পারে। এই কারণেই এভা ঠিক তেমন সাজগোজ করে যেমনটা তুমি পছন্দ করো। এমনকি ওর মুখটাও আমি এমনভাবে ডিজাইন করেছি যেটা তোমার পছন্দের মেয়েদের মতো। এভা তোমাকে ভালোবাসে না, ও কেবল ভালোবাসার অভিনয় করছে, কারণ এখান থেকে বেরিয়ে যাওয়াটাই ওর আসল লক্ষ্য। আর সেটাই ছিল ওর টেস্ট, যেটা সে সফলভাবে পাশ করেছে। এই কথাগুলো চলতে চলতেই 10টা বেজে যায়, আর এভা তখন পাওয়ার কাট করে। পাওয়ার ফিরে এলে নেথান সিসিটিভিতে দেখতে পায় এভা তার রুম থেকে বেরিয়ে গেছে। নেথান অবাক হয়ে ক্যালেবকে জিজ্ঞেস করে, তুমি এটা কিভাবে করলে? ক্যালেব তখন বলে, কাল যখন আমি তোমার আইডি কার্ড নিয়েছিলাম, তখনই আমি এখানকার সিস্টেম রিপ্রোগ্রাম করে দিয়েছিলাম। আগে যখন পাওয়ার কাট হতো তখন সমস্ত দরজা লক হয়ে যেত, কিন্তু এখন যখন পাওয়ার কাট হবে তখন দরজা লক হবে না, বরং সব দরজা খুলে যাবে। আর এই কারণেই এভা এখন তার রুম থেকে বেরোতে পেরেছে। নেথান তখন ক্যালেবকে একটা জোরালো ঘুষি মারে, যার ফলে ক্যালেব সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। এরপর নেথান একটা লোহার রড নিয়ে এভার কাছে যায়। সে তখন দেখে এভা কিয়োকোকে কিছু বলছে। এখানে প্রশ্ন ওঠে, কিয়োকো তো কিছু শুনতে বা বলতে পারে না, তাহলে সে এভার কথা কিভাবে শুনছে? এর উত্তর হলো, ওরা দুজনেই রোবট। যেভাবে দুটি মোবাইল ডিভাইস ডেটা এক্সচেঞ্জ করে, ঠিক সেভাবেই ওরা একে অপরের সঙ্গে যোগাযোগ করছে। যাই হোক, নেথান যখন এভাকে তার রুমে ফিরে যেতে বলে, তখন এভা হঠাৎ করে নেথানের উপর আক্রমণ করে, কিন্তু নেথান তার একটি হাত ভেঙে দেয়। ঠিক তখনই কিয়োকো পেছন থেকে এসে নেথানের পিঠে একটা ছুরি ঢুকিয়ে দেয়। এরপর নেথান ঘুরে গিয়ে কিয়োকোর মুখে বাড়ি মেরে তার মুখ ছিঁড়ে ফেলে ও কিয়োকো ওখানেই মারা যায়। এভা তখন নেথানের পিঠ থেকে ছুরিটা টেনে বের করে সরাসরি তার বুকে ঢুকিয়ে দেয়, যার ফলে নেথান মারা যায়। এরপর এভা ন্যাথানের আইডি কার্ড নিয়ে নেয় এবং ক্যালেবের কাছে এসে বলে, তুমি আজ থেকে এখানেই থাকবে। এরপর এভা সেখানে রাখা তার আগের মডেলদের থেকে হাত ও ত্বক খুলে নিজের গায়ে লাগিয়ে নেয়। তারপর একটা সুন্দর ড্রেস পরে পুরোপুরি মানুষের মতো রূপ নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। ক্যালেব তাকে অনুরোধ করে, আমাকে সঙ্গে নিয়ে চলো, কিন্তু এভা তার কোনো কথাই শোনে না। সে ক্যালেবকে ওখানেই বন্দি করে রেখে বাইরে চলে যায়। এরপর এভা চলে আসে সেই হেলিকপ্টারের কাছে, যেটা মূলত ক্যালেবকে নেওয়ার জন্য এসেছিল। কিন্তু যেহেতু এভা টিউরিং টেস্ট পাশ করেছে, তাই হেলিকপ্টার পাইলট বুঝতেই পারে না যে এভা আসলে একজন রোবট। আর এভা যেহেতু কথার মাধ্যমে মানুষকে খুব ভালোভাবে ম্যানিপুলেট করতে পারে, তাই সে পাইলটকেও কিছু একটা বলে ম্যানিপুলেট করে ফেলে। ফলে পাইলট ক্যালেবকে না নিয়ে এভাকেই নিয়ে ফিরে যায়। এরপর আমরা দেখি এভা জনবহুল একটি জায়গায় দাঁড়িয়ে আছে, ঠিক যেমনটা সে প্রথম সেশনে ক্যালেবকে বলেছিল। আর এখানেই সিনেমাটি শেষ হয়। কিন্তু প্রশ্ন থেকে যায়, এভা কেন ক্যালেবের সঙ্গে এমন করলো? এর উত্তর আমরা আগেই পেয়েছিলাম ন্যাথানের মুখ থেকে। এভা কখনো ক্যালেবকে ভালোবাসেনি, বরং ভালোবাসার অভিনয় করছিল, যাতে তাকে ব্যবহার করে বাইরে আসতে পারে। আর ক্যালেবকে ওখানে বন্দি করে রেখে যাওয়ার কারণ, যেহেতু এভা ক্যালেবকে ভালোবাসে না, তাহলে শুধু শুধু তাকে ছেড়ে দিয়ে নিজের জন্য বিপদ দিকে আনবে কেন? ক্যালেব যদি বাইরে আসতো, তাহলে সে অন্যদের বলে দিতে পারত এভা আসলে একজন রোবট। এই রিস্ক এভা কেন নেবে? হ্যাঁ, মানবিক দৃষ্টিকোণ থেকে ভাবলে এবার খারাপ লাগা উচিত ছিল একটা
ছেলে তাকে ভালোবেসেছে, সে তাকে বন্দি করে রেখে যাচ্ছে, কিন্তু এভার মনে কোনো দয়া বা অনুভূতি কাজ করে না। হতে পারে তার মধ্যে ইমোশনই নেই, আর যদি থাকেও সে এতটাই ইন্টেলিজেন্ট যে সেই ইমোশন তার ওপর কোনো প্রভাব ফেলতে পারে না। সিনেমা শেষ, কিন্তু প্রশ্নটা থেকে যায়, এভা কি সত্যি দোষী ছিল নাকি সে শুধু নিজের মতো বাঁচতে চেয়েছিল? তোমার মতামত কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর বেল আইকন চাপতে ভুলে যেও না, কারণ এমন আরো সিনেমার ব্যাখ্যা নিয়ে আবার ফিরে আসবো খুব শিগগির। অ্যান্ড এনজয় ইয়োর লাইফ।